নমস্কার। কেসিসির বৈঠকখানায় আজকে এই মুহূর্তে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তাতে আজকের এই প্রায় সন্ধেবেলা আপনারা যারা এসেছেন সবাইকে স্বাগত জানাই। আমাদের বিষয় টোবা টেক্সিং, মান্টোর কাহিনীতে সীমানা। সাদাত হাসান মান্টো সম্পর্কে যে ধারণা আমরা বাঙালিরা যারা বাংলা ভাষায় মান্টো পড়েছি বা ইংরেজিতে মান্টো পড়েছি, তাদের কতগুলো ছোট ছোট ফ্রেমে আটকে আছে বলে আমার মনে হয়। আমরা মান্টো বললেই কয়েকটা নির্দিষ্ট গল্পের কথা ভাবি। তার মধ্যে একটা অত্যন্ত উচ্চাঙ্গের গল্প টোবা টেক্সিং, যেটা আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বলেই মনে হচ্ছে। জানি না বক্তারা সেই আলোচনাটা কতটা প্রসারিত করবেন। টোবা টেক্সিং গল্পটা ছাড়া আরও অনেক গল্প আছে মান্টোর, যে গল্পগুলোতে সীমানা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি একটু স্বাধীনতা নিয়েই বলি, সীমানা, বর্ডার, এটা মান্টোর গল্পে একটা লেট মোটিফের মতো। প্রায় সব গল্পেই এই সীমানা, বর্ডার, সীমানা পার হয়ে আসা, উদ্বাসনের সমস্যা, এই কথাগুলো আছে। এবার যদি একটু মান্টো সম্পর্কে আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি, দু একটা তথ্য বলা হয়তো বাহুল্য হবে না। সাদাত হাসান মান্টো, তার পরিবার অনেক শতক আগে কাশ্মীরের পণ্ডিত পরিবার ছিল। সেই থেকে তাদের উদ্বাসনের সূত্রপাত। সাদাত হাসান মান্টোর বাবা, তিনি লুধিয়ানার থেকে 20-22 কিলোমিটার দূরে বার্নালা বলে কোনো একটা জায়গায় সেখানে থাকতেন। সেখানেই মান্টোর জন্ম। মান্টো সারা জীবনে বিভিন্ন জায়গায় থেকেছেন। যেখানে জন্মেছেন অমৃতসর তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই তিনি লেখাপড়া শিখেছেন এবং লেখক হবার প্রাথমিক রসদগুলো পেয়েছেন। লেখাপড়া শিখেছেন এটা বললে ভাববেন না যে বিরাট কিছু পাণ্ডিত্যপূর্ণ জিনিস তিনি অর্জন করেছিলেন, কারণ উনি 19 বার না হলেও 3 বার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন, তৃতীয়বারে উত্তীর্ণ হয়েছিলেন এবং তাতেও যে ভাষায় লিখে তিনি বিখ্যাত হয়েছেন পরবর্তীকালে, সেই ভাষাতে প্রায় 5 নম্বরের কাছাকাছি কিছু একটা পেয়েছিলেন উর্দুতে। মান্টোর গল্পগুলোকে সাধারণভাবে সমালোচকেরা দুটো ভাগে ভাগ করেন, একটা প্রি পার্টিশন, একটা পোস্ট পার্টিশন। আমরা এই 47-এর যে র্যাডক্লিফের রোয়েদাদ, তার পরের যে গল্পগুলো, সেই গল্পের মধ্যে একটা গল্প নিয়েই আলোচনা করছি আজকে। মুশকিল হলো 1937 থেকে 1947 সাল পর্যন্ত এই যে 10 বছরের স্প্যানটা, এই সময়টা আমাদের উপমহাদেশে সবচাইতে জঘন্য রাজনীতির একটা সময়। এমনকি এ কথা বললেও খুব বেশি বলা হবে না যে বাঙালির ভোকাবুলারিতে 47-এর পর থেকে একটা কুৎসিত শব্দ খুবই জলচল হয়ে গেল, যার নাম হচ্ছে উদ্বাস্তু। আমরা মান্টোকে নিয়ে যখন বলছি কথা, তখন এটাও বলি যে মান্টো যে লেখক পরিমণ্ডলে থাকতেন, যারা তার বন্ধু ছিলেন, রাজিন্দর সিং বেদি, কৃষণ চন্দর, ইসমত চুগতাই, এরা তাদের বন্ধু ছিলেন। সবাইকে আপনারা জানেন, তাদের নাম আপনারা শুনেছেন। ইসমত চুগতাইয়ের সঙ্গে তো তার বন্ধুত্ব একটা মারাত্মক পর্যায়ে ছিল। তার একটা লেখাই আছে, মান্টো মেরা দোস্ত, মান্টো মেরা দুশ্মন। কৃষণ চন্দর বলেছিলেন, মান্টোর ক্ষত গল্পটুকু শুধু দিয়ে দিন, আমার বাকি সব লেখা দিয়ে দেবো। সেই মান্টো যখন বম্বেতে থাকেন, বম্বেতে আসার পর তার হিন্দি ছবির সঙ্গে, হিন্দি সিনেমার সঙ্গে একটা যোগাযোগ তৈরি হয় এবং উনি ফিল্মিস্তানে, বিখ্যাত প্রতিষ্ঠান ফিল্মিস্তানে যোগ দেন। ফিল্মিস্তান থেকে তার বিভিন্ন গল্প, ছবি হয়েছে, তিনি চিত্রনাট্য লিখেছেন। বেশ বিখ্যাত যখন দেশ ভাগ হয় এবং তিনি করাচি হয়ে, ভাগ হওয়ার সঙ্গে সঙ্গেই নয়, 48 সালে করাচি হয়ে লাহোরে চলে যান। বাকি যা হয়েছে সে তো তার গল্পেই আমরা জানি, তার কি পরিস্থিতি হয়েছিল, কি পরিণতি হয়েছিল পাকিস্তানে। এটুকু মনে রাখা প্রয়োজন যে ব্রিটিশ সরকারই হোক বা স্বাধীন পাকিস্তান সরকারই হোক, দু জায়গাতেই মান্টোর গল্প নিষিদ্ধ হয়েছে, দু জায়গাতেই মান্টোর গল্পকে
বিভিন্ন রকম লাঞ্ছনার মুখোমুখি হতে হয়েছে, লেখককেও হতে হয়েছে। আমরা সিনেমার কথা বলছিলাম, যে সিনেমা ফিল্মিস্তানে কাজ করার সূত্রে মান্টো প্রথমবার, হয়তো একবারই, কিছু আর্থিক স্বাচ্ছন্দ্যের মুখোমুখি হয়েছিলেন। দেশভাগ সেটাও তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। আমাদের মধ্যে আছেন চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তার একটি ছবি রাজকাহিনী, যে ছবিটা উৎসর্গ করা হয়েছিল সমস্ত উদ্বাস্তুদের জন্য, সেই ছবিতে সরাসরি মান্টোর একটা গল্পের অংশ ব্যবহার করা হয়েছে শুরুতে। আমরা আলোচনার স্বার্থে একটু বলেই দিই আপনাদেরকে, কখনো কখনো আমরা মান্টোর গল্পগুলোকে বাংলা নাম ধরে বলবো, কখনো হয়তো ইংরেজি নাম ধরে বলবো, কখনো হয়তো যদি জানা থাকে আমাদের উর্দু নামটাই ব্যবহার করব। সেই গল্পটা ছিল খোলদো। তো সৃজিতের কাছে আমার যেটা প্রথম প্রশ্ন থাকবে সেটা হলো যে এই যে দেশভাগ নিয়ে একটা ছবি হচ্ছে, দেশভাগের ট্রমা, তার আগে হরার এবং ট্রমা তো এক নয়, হরার থেকে ট্রমাতে আস্তে আস্তে শিফট করে ব্যাপারটা। তো এই যে গল্প আপনি তৈরি করলেন রাজকাহিনীর জন্য, যে গল্প বলছে আমাদেরকে হলদিবাড়ি আর দেবীগঞ্জের মাঝখানের একটা সীমানা তৈরি করার বিষয়, যে গল্পের নায়িকা না হলেও চরিত্র, খোলদো গল্পটি যাকে নিয়ে অবলম্বন করে যাকে তৈরি হলো, সে আবার নোয়াখালীর মেয়ে বলে মনে হচ্ছে। এই ছবিতে ওই পাঞ্জাব প্রান্তের একটা গল্প, সেই সূত্রে মান্টো কি করে এলো আপনার কাছে, কিভাবে ধরা পড়লো মান্টো আপনার কাছে? ধন্যবাদ। আমরা যারা এই উপমহাদেশে কথক বা গল্প বলি, তাদের সম্মিলিত একটা স্মৃতির বড় ক্ষত তো দেশভাগ, সেটা আমরা সিনেমায়, নভেলে, নাটকে সেই নিয়ে আমরা বড় হয়েছি, সেটা পড়াশোনা করে বা দেখে। ঋত্বিক ঘটকের ছবি বা অন্যান্য যে নানানভাবে যেভাবে আমাদের কাছে দেশভাগ এসছে, সেইটা আমাকে একরকমভাবে এফেক্ট করেছিল 2014 অবধি। 2014 পর 2014 যখন রাজকাহিনীর আইডিয়াটা আমার মাথায় আসে, রাজকাহিনীর আইডিয়াটা আমার একটা লাইন থেকে এসেছিল, যে লাইনটা আমি জয়া চ্যাটার্জির স্পয়েলস অফ পার্টিশন বলে যে বইটি, সেই বইটিতে একটি লাইন ছিল যে the Radcliffe line was so shoddily drawn that sometimes it even intersected or bisected human habitation or houses. But not only did it bisect natural, landscape, rivers, forests, but it also went through houses in some cases. So এই লাইনটা পড়ে আমার তখন মাথায় আসে যে যদি এরম হয় যে একটা বাড়ির মধ্যে দিয়ে সীমানা চলে যায়, কেরম হয়। তারপর পড়তে পড়তে তো অনেক কিছুই জানলাম যে এরকম অ্যাকচুয়াল বাড়ি আছে যেটার মানে বসার ঘরটা একটা দেশে এবং রান্নাঘরটা অন্য দেশে, এরকম বাড়ি আছে। কিন্তু তারপর যখন দেশভাগ নিয়ে পড়তে শুরু করলাম, অ্যান্ড মুভিং অ্যাওয়ে ফ্রম, মানে নট মুভিং অ্যাওয়ে, একাডেমিক পড়া এবং তার সাথে ফিকশনাল পড়া দুটো যখন একসাথে চলতে শুরু করলো, তো সেখানে উর্বশী বুটালিয়া যেরকম চলে আসছেন, অবভিয়াসলি সাদাত হাসান মান্টো আসছেন। সেই ধাক্কার ইম্প্যাক্ট আমার কিন্তু আজও কাটেনি, কারণ ওটা একটা সাইকোলজিক্যাল ধাক্কা ছিল। এবং আমার মনে আছে আমি অ্যাকিউট ডিপ্রেশনে ছিলাম রিসার্চটা করার পর, কারণ দ্য কাইন্ড অফ থিংস দ্যাট উই অ্যাজ হিউম্যান বিংস আনলিশড অন ফেলো হিউম্যান বিংস ডিউরিং পার্টিশন is unimaginable. মানে আমরা অবভিয়াসলি হলোকস্টের কথা ভেবে শিউরে উঠি, নাৎসিদের নৃশংসতার কথা ভেবে শিউরে উঠি, কিন্তু নৃশংসতার যে হায়ারার্কি, সেখানে আই থিঙ্ক পার্টিশন রাইটস দ্য ফিচার ভেরি আপ, লাইক অন দ্য টপ অফ দ্য লিস্ট। এবং সেটা পড়ার পর সুস্থ মানুষের পক্ষে সুস্থ থাকাটা খুব ডিফিকাল্ট, এবং আমার পক্ষে কাজটা খুব কঠিন ছিল, কারণ রাজকাহিনী ন্যারেটিভের মধ্যে এরকম অনেক ঘটনা আমার রাখতে হয়েছে। সো যখন আমি লিখছিলাম, সো আই হ্যাড টু থিঙ্ক বোথ অ্যাজ দ্য ভিকটিম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাগ্রেসর when I'm writing
সো দ্যাট টুক আ সাইকোলজিক্যাল টোল অন মি। তো যাই হোক, তো সেই ক্ষতিপূরণটা আমার মনে হয় যে কোনো মানুষ যিনি পার্টিশন নিয়ে কাজ করছেন সেইটা তাকে দিতে হয় মনস্তাত্ত্বিক একটা লেভেলে। তো আমিও দিয়েছিলাম সেটা, এবং সেটা করার পর অবভিয়াসলি আই নিউ যে রাজকাহিনীতে মান্টোকে একটা ট্রিবিউট দিতেই হবে, কারণ মান্টোর জীবনে পার্টিশন বা সীমানা, যদি আমরা আজকে টোবাটেক সিং নিয়ে কথা বলছি, আমি মানে মান্টোর জীবনে ঘটনাবলী এবং অন্যান্য নানান গল্প, তার মধ্যে দেশভাগটা এত প্রকটভাবে আছে যে সেটাকে অগ্রাহ্য করে বা সেটাকে সাইড স্টেপ করে দেশভাগ দিয়ে কোনো গল্প বলার কথা আমি ভাবিও নি, মানে ভাবতে পারিও না। সো অবভিয়াসলি আই সিলেক্টেড খোলদো, এবং খোলদোর সাকিনা এবং সিরাজউদ্দিনের যে গল্পটা, সেইটাকে আমি অবভিয়াসলি ট্রান্সপ্লান্ট করে এই দিকে নিয়ে আসি, কারণ কোথাও একটা গিয়ে মনে হয়েছিল যে মানে যেখানেই হোক, সেটা এই দিকের পার্টিশন হোক বা পাঞ্জাবের পার্টিশন হোক, পার্টিশনের ধরনটা হয়তো একটু আলাদা ছিল। ওটা এক কোপে হয়েছিল, এটা অনেক বছর ধরে একটু একটু করে হয়েছিল, যেটা নিয়ে ইনফ্যাক্ট জয় চ্যাটার্জির প্রচুর ভালো লেখা আছে। তো কিন্তু এই যে ব্রুটালিটি, সেটা দুদিকেই ইট ওয়াজ ব্রুটাল, এবং তাই জন্য আমার মনে হয়নি যে খুব একটা অসুবিধা হবে টু ডু দ্যাট ট্রান্সপ্লান্ট। আর মান্টোর জীবনে যে যে সীমানা আমার দেশভাগে, তার আমার সবচেয়ে যেটা এখন মনে পড়ছে সেটা হচ্ছে যে যখন এই রায়টস হচ্ছে, তখন মান্টোর বন্ধু বলছে যে তুমি ভয় পেও না, তুমি তো মদ খাও, তুমি তো সেই অর্থে মুসলমানও নয়, তুমি ভয় পাচ্ছ কেন রায়টের কথা ভেবে? তো তখন উনি বলেছেন, मैं इतना तो मुसलमान हूं कि मारा जाऊं, মানে আই এম মুসলিম এনাফ টু বি কিল্ড। সো ওরকম একজন লেখক যিনি তার নিজের অবিচুয়ারি নিজে লেখেন ওই আশফালনের সঙ্গে, যে আমি জানি না ঈশ্বর বেটার ছোট গল্প লেখেন না আমি, এই এই যে লেখক, তার মাথায় এরকম একটা উপমহাদেশে এরকম একটা ঘটনা, যে কি বিভৎস তার তার ইম্প্যাক্ট হতে পারে, সেটা আমরা তার গল্পে পাই। এবং অবভিয়াসলি শুধু টোবাটেক সিং নয়, তার সঙ্গে আমি টিটওয়াল কা কুত্তা বলে যে গল্পটা, সেটার উল্লেখ করতে চাইব, ঠান্ডা গোশতের উল্লেখ করতে চাইব, খোলদো তো আছেই। তো এই সম্মিলিত এই যে গল্পের যে নির্যাস, তার যে ইম্প্যাক্ট, সেটা আমার কোথাও একটা মনে হয়েছিল যে ওই কোনো আখ্যান শুরু করার আগে যেরকম দেবদেবীর নাম উচ্চারণ বা তাকে স্মরণ করা হয়, রাজকাহিনী শুরু করার আগে আমি দেশভাগের যন্ত্রণার যে দেবতা সাদাত হাসান মান্টো, তাকে স্মরণ করে শুরু করতে চেয়েছিলাম। একদমই, মানে আরেকটা জিনিসও আমার জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আপনি ঋত্বিক ঘটকের কথা বললেন, বা যারা দেশভাগ নিয়ে ছিন্নমূলও হয়েছিল বাংলাতে, সম্ভবত ছিন্নমূল বাংলা ভাষায় তৈরি প্রথম দেশভাগ কেন্দ্রিক ছবি। তো তারা তো দেশভাগটা দেখেছেন, আপনি দেখেননি, মানে বয়সগত কারণেই আপনার পক্ষে এটা দেখা সম্ভব নয়। ফলে আপনি নেক্সট জেনারেশন ফিল্ম মেকার হিসেবে মানে মান্টোকে এভাবে নিয়ে এলে হয়তো ছবির প্রেক্ষাপটটাও অনেকটা বড় হয়, কারণ সাদাত হাসান মান্টো একটা বিরাট ব্যাপার। এবং সিনেমা, যেমন আমি বললাম, সিনেমার সঙ্গে তার যে যোগাযোগ, সেই যোগাযোগটা তো নেহাত কম নয়। এবং সৃজিত যেমন বললেন যে রায়টের সময়, একটা রায়টের সময়ে বম্বেতে মান্টোর খুবই বন্ধু ছিলেন ভারতের সিনেমার প্রথম সুপারস্টার অশোক কুমার। অশোক কুমার তাকে প্রায় বাঁচিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, সামান্য পরিচিতির চিহ্নটা বদলে নিয়ে অশোক কুমার তাকে বাঁচিয়ে নিয়েছিলেন। আমি কাফিদার কাছে আসি। কাফিদার টোবাটেক সিং আমাদের আজকের আলোচনার ভরকেন্দ্র। টোবাটেক সিং ভারতবর্ষের পৃথিবীর গল্পের যে ইতিহাস, সেখানে একটা একেবারেই অন্য রকম একটি গল্প, যে গল্পে শুধু কন্টেন্ট না, তার যে বয়ন পদ্ধতি সেটাও একেবারে আলাদা। এবং আমি আরেকটু জানতে চাইবো তোমার কাছে বাড়তি, সেটা হলো যে টোবাটেক সিং গল্পটা কিন্তু হচ্ছে কিছু কোট আনকোট
আদারদের নিয়ে, যারা মানসিক রোগে রোগগ্রস্ত। এদের কাছেও সীমান্ত বিষয়টা কি অদ্ভুতভাবে ফুটে উঠছে, এই জায়গাটি নিয়ে যদি তুমি একটু বলো। হ্যালো। হ্যাঁ, এই উদ্যোক্তা এবং শ্রীকুমার এবং আমার সঙ্গে যারা আছেন তাদের সবাইকে নমস্কার। যথোপযুক্ত সম্বোধন যা সেগুলো করে আমি এই উত্তরের দিকে যাওয়ার চেষ্টা করছি খানিকটা। এমনিতেই মান্টো এবং টোবাটেক সিং এই দুটো প্রসঙ্গে কথা বলতে শুরু করলে ঠিক প্রশ্ন যা তাতে সবসময় আটকে থাকা খুবই শক্ত হয়ে দাঁড়ায় আর কি, এদিক ওদিক চলে যাওয়ার ব্যাপার থাকে। তো তবু আমি সাধ্যমতো চেষ্টা করছি। সঞ্চালকের কাছে অনুরোধ রইল, যদি বেশি সময় নিয়ে ফেলতে থাকি তাহলে একটু খোঁচা দিয়ে দিলেই যেন হয়, তাহলে আমি থেমে যাব আর কি। টোবাটেক সিং এই গল্প নিয়ে অনেক চর্চা হয়েছে, অনেক বাংলাতে এবং ইংরেজিতে, উর্দুতে তো হয়েইছে। নানাভাবে এই গল্পকে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে। পাগলামি নিয়ে, পাগলা গারদ নিয়ে, যেহেতু এই গল্পের প্রধান যে ঘটনাস্থল সেটা একটা পাগলা গারদ, তা নিয়ে কথা হয়েছে। অনেক পণ্ডিত গবেষক এরা মান্টোর নিজের জীবনে যে ধরনের ম্যাডনেস ছিল তার বাল্যকাল থেকে, তার পারিবারিক আবহের মধ্যে, তার বাবার সঙ্গে তার সম্পর্ক, তার মা মান্টোর বাবার দ্বিতীয় স্ত্রী, তার সঙ্গে তার সম্পর্ক, এসব যোগাযোগ নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়েছে। মান্টো কম বয়স থেকেই ঘর পালানো গোছের একজন মানুষ ছিলেন। কখনো কখনো ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ার কথাও ভেবেছেন, কিন্তু সেসব হয়নি। ফলে মান্টোর ভেতরে এক ধরনের পুরনো চাপা পাগলামির সম্ভাবনা বেশ গোপন আকারে ছিল, মাঝে মাঝে এটা ফুটে উঠত। ফলে মান্টো যখন পাগলা গারদ নিয়ে কথা বলবেন এবং টোবাটেক সিং এর মধ্যে এক ধরনের ইনস্যানিটি, এক ধরনের না, স্পষ্ট ইনস্যানিটি দেখাবেন, এবং যদি গল্পটা আমরা সবাই খেয়াল করি তাহলে দেখা যাবে টোবাটেক সিং তো একা নয়। ওই গল্পের মধ্যে ওই তুঙ্গ মুহূর্তটিতে পৌঁছানোর আগে আরও অনেক, একাধিক, 4-5 জন তো বটেই, উন্মাদ ব্যক্তি, তাদের আচরণের কথাই গল্পের মধ্যে ধরা আছে। কোনো পাগল গায়ের জামা কাপড় রাখে না, কোনো পাগল একটা গাছে উঠে পড়ে, মগডালে উঠে বসে থাকে, সেখান থেকে নামতে চায় না। ওই পাগলা গারদের মধ্যে যখন এই ভাগাভাগির কথাটা উঠছে, বিভিন্ন পাগলকে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হবে, তাদের ধর্ম, আদত ধর্ম, তাদের বাপ মায়ের ধর্ম, পারিবারিক ধর্ম, এসব কথা মাথায় রেখে একজন পাগল এরকম গাছে উঠে বসে থাকতো, নামতে চাইতো না। তারপর জোর জার করে তাকে নামানো যখন হয় তখন সে বলে উঠে গাছে বসেছিল এই কারণে যে যেহেতু বন্ধুদের থেকে ওকে আলাদা করে দেওয়া হবে, সেইটে ও কিছুতেই মেনে নিতে পারছে না। তো ওর কাছে ওইটাই ঘটনা। সত্যি সবাই আমরা এটা জানি বা মানি বটে যে দেশ নামক পদার্থটি এক অর্থে তো এটাও একটা তার সংজ্ঞা হতে পারে যে যেখানে বন্ধুরা থাকে সেটাই দেশ, প্রিয় দেশ। তো সেই সব কারণে পাগলামির ভেতরেও এক ধরনের কোট আনকোট যুক্তিক্রম কাজ করছিল এই বাকি পাগলদের কথার মধ্যে। একটু মনোযোগ দিলেই বুঝতে পারা যায় যে এরা পাগল ঠিকই, এরা খানিকটা অস্বাভাবিক আচরণ করছে ঠিকই, কিন্তু তা আসলে ওই পরিস্থিতিতে অতি স্বাভাবিক বা ঠিক কথাটি তারা বলছিল। পাগলা গারদ নিয়ে এইরকম গল্পের একটা পরিবেশ তৈরি করছেন মান্টো, এও চর্চিত বিষয় যে এই গল্প লেখার কিছুদিন আগে মান্টো নিজেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অসুস্থ হয়ে, এবং সেই সব অভিজ্ঞতা তার এই গল্প লিখবার ক্ষেত্রে খানিকটা সাহায্য করে থাকতেও পারে। কিন্তু সেসব যাই হোক, আমি ব্যক্তিগত অভিজ্ঞতার যে সমস্ত রসদ মান্টোর ছিল, সারা জীবন ধরে তিনি অজস্র এসব রসদ সংগ্রহ করেছেন, করে শেষ পর্যন্ত টোবাটেক সিং নামক এক ব্যক্তি, যার আসল নাম টোবাটেক সিং নয়, যার আসল নাম বিশান সিং, এবং এই টোবাটেক সিং, এই কথাটা এলো কিভাবে সেইটা খুব জরুরি একটা কথা। মানে মান্টোর এই গল্প এতই নৃশংস এবং এতই তরতর করে এগোই যে সবসময় সাধারণভাবে পাঠকের ওই দিকে নজর পড়ে না যে টোবাটেক সিং নামটা এলো কোথা থেকে। আমরা সবাই শেষ পর্যন্ত ভাবি যে লোকটার নাম টোবাটেক সিং, ঠিকই, কিন্তু ওটা একটা জায়গার নাম টোবাটেক সিং, একটা স্টেশনের। এবং সেই জায়গাটি মান্টো যেটা করেন, পাঠককে একেবারে তাক লাগিয়ে দিয়ে, টের নেওয়া না পেতে দিয়ে, তিনি একটি স্থানকে, একটা স্পেসকে একটা বডিতে রূপান্তরিত করেন, একটা দেহে রূপান্তরিত করেন, একটা আইডেন্টিটিতে রূপান্তরিত করে দেন। তারপর ওই গোটা স্থানটাই একটা ব্যক্তি হয়ে আমাদের সামনে প্রকট হয়ে দাঁড়াতে থাকে। টোবাটেক সিংয়ের গল্পের মধ্যে এটা শ্রীকুমার বলছিলেন, এর যে
বয়নের পদ্ধতি, তাতে ধারাবাহিকভাবে এগোতে এগোতে অনেক পাগলের কথা হতে হতে টোবাটেক সিং সম্পর্কে এরকম কথা আসে গল্পের মাঝখানে যে তার একটি মেয়ে ছিল, যে মেয়ে প্রতিদিন এক আঙ্গুল করে বাড়তে বাড়তে এখন অনেক বড় হয়ে গিয়েছে। রূপ কাউর তার নাম। সেই রূপ কাউর সে আর বহুদিন আসে না। টোবাটেক সিংয়ের এই যাবতীয় পাগলামির মধ্যেও কিন্তু তার এই আত্মীয়রা যে তার কাছে আর আসছে না, এইটা কিন্তু তার খেয়ালের মধ্যে ছিল। এমন সে উন্মাদ নয় যে তার আর আত্মীয়দের সম্পর্কে কোনো ধারণা নেই বা কোনো অপেক্ষা নেই, সে একটা অপেক্ষা নিয়েও ছিল, আসছে না যে এইটা সে টের পেয়েছিল এবং তার জন্য সে বিষণ্ণও ছিল। তারপর একদিন যখন এই পাগল ভাগাভাগির ব্যাপার হলো, ভাগ করতে যখন মানুষ একটু নেমে পড়ে, তখন ভাগ ফুরিয়ে যাওয়ার পরেও তার মনে হয় আর কি ভাগ করা যায়, আর কিছু না পেলে নিজেকেই তাহলে একটু ভাগ করি, এরকম তখন তার মনে হতে থাকে। তো তারপরে পাগল ভাগ করার একটা ষড়যন্ত্র তৈরি হলো। এও একটা মজার ঘটনা, এ নিয়ে পরে গবেষণাও হয়েছে, কাজও হয়েছে, যে সত্যি সত্যিই কিন্তু এই গল্পের গোটা ঘটনাটা একেবারে বানানো ব্যাপার নয়, পুরো বানোয়াট নয়। টোবাটেক সিং এই গল্পের যে পরিপ্রেক্ষিত, 49 সাল নাগাদ সত্যিই দুই দেশ মিলে তারা ঠিক করেছিল যে পাগল ভাগ হবে এবং ধর্ম অনুযায়ী ভাগ হবে, এবং সেই ভাগাভাগির পদ্ধতি অনুযায়ী এসব অঙ্ক কষে পণ্ডিতরা বের করেছেন 450 মতন পাগল অমৃতসরের নতুন তৈরি করা পাগল হাসপাতালে, অ্যাসাইলামে শেষ পর্যন্ত আনবার বন্দোবস্ত হয়। এদিক থেকেও প্রায় 233 জন মুসলিম পাগলকে ওই দিকে পাঠানো হয়। অমৃতসরে 450 যে পাগল ওপাশ থেকে এলেন, তার মধ্যে সবার অমৃতসরে জায়গা হলো না, ওই 280-র কাছাকাছি কিছু লোকের জায়গা হলো, বাকিদেরকে দেশের অন্যত্র পাঠিয়ে দেওয়া হলো। এই পাগল বিনিময় খুব ইন্টারেস্টিং। আরেকটা মজার কথা ওইখানে উল্লেখ করে রাখা দরকার, মান্টো এটা জানতেন কিনা আমি জানি না, হয়তো জানতেন হয়তো জানতেন না, যে এই পাগলদের ভাগাভাগির ক্ষেত্রে খুব মাথায় রাখা হয়েছিল, ধর্ম নিয়ে ভাগ করার ক্ষেত্রে, যে এদের পয়সা কারা মেটাবে, পয়সা দেবে যে, খরচ দেবে যে, সেই লোকগুলির ধর্ম কি, সেইটা মাথায় রেখেও এই ভাগাভাগিটা আরো খানিকটা সুনির্দিষ্ট করবার চেষ্টা হয়েছিল। তো এইভাবে ভাগাভাগি হলো। টোবাটেক সিং শেষ পর্যন্ত বারবার জিজ্ঞেস করছিল, সবাই আমরা জানি যে টোবাটেক সিং কোন দিকে পড়েছে, পাকিস্তানে না ভারতে, পাকিস্তানে না ভারতে, কেউ ভালো করে বলতে পারে না, পাকিস্তানে পড়েছে কেউ বলে, কেউ ভারতে পড়েছে বলে। শেষ যখন সে জানতে পারছে ফাইনালি, ট্রাকে করে যখন বিনিময় হবে যে এটা পাকিস্তানি সম্ভবত পড়েছে, তখনই সেই বিখ্যাত ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। সে দাঁড়িয়ে পড়ে সরহাদে, সরহাদ সীমানা। খুবই মজার কথা, সীমানা আমরা বাংলাতে সীমা সরহদ্দ এরকম মাঝে মাঝে বলি বটে, এই সরহদ্দ কথাটা সরহাদ থেকে আসা। এই সরহাদ এর কথার মধ্যে খেয়াল রাখবে, আপনারা খেয়াল করবেন নিশ্চয়ই, এটা হাদ শব্দ আছে। এই হাদ মানে কিন্তু অধিকার। তো কোথায় অধিকারের মাপ, এইটা ওখানে আসলে জুড়ে দেওয়া হয়। তো এই সরহাদ জুড়ে যখন দাঁড়িয়ে পড়ে টোবাটেক সিং, মান্টোরই মতন, সরহাদ পার মান্টো নিয়ে আমাদের এই কলকাতা শহরে বিখ্যাত একখানা নাটক হয়েছিল, আপনারা দেখে থাকতে পারেন, কাজ হয়েছিল, রঙ্গকর্মীর কাজ, উষা গঙ্গোপাধ্যায়। তো সেই যখন দাঁড়িয়ে পড়লো টোবাটেক সিং, তারপর তার গলা থেকে ওই ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো। তারপরে বহু বছর, 15 বছর ধরে যে বসেনি, ঠায় দাঁড়িয়েছিল, সেই লোকটার উপর হয়ে পড়ে গেল। এবং তারপরে মান্টো খুবই নিস্পৃহভাবে গল্পের সমাপ্তিতে পৌঁছে দেবেন আমাদেরকে, যেন কিছুই হয়নি, একটা খবর দিচ্ছেন মাত্র, ওর কিছু আসে যায় না, এরকম একটা ভঙ্গিতে উনি করেন। যে লাইনটা ট্রান্সলেশন করতে গিয়ে অনুবাদকেরা খুব ঝঞ্ঝাটে পড়েছেন, অত নিস্পৃহ, কিছুই হচ্ছে না, এত বড় কাণ্ড হলো, তারপরে এরকম একটা নিস্পৃহ বিবৃতি কী করে হতে পারে, তা ট্রান্সলেট করতে গিয়ে আমরা মাঝে মাঝে একটু স্বাধীনতা নিয়েছি। বাংলায় একরকম করেছি, ইংরেজিতে একরকম আছে, বাংলাতেও একাধিক আছে। আমি আপনাদের কাছে সঞ্চালকের অনুমতি নিয়ে ওই শেষ পংক্তিটি, যেখানে শেষ পর্যন্ত মান্টো দেখাচ্ছেন যে কি ঘটলো উপর হয়ে পড়ে যাওয়ার পরে, ওইটা আপনাদের কাছে একটুখানি পড়ে শোনাবো। এবং ট্রান্সলেশন করতে গিয়ে কিছু কিছু গন্ডগোল হয়েছে। কীরকম গন্ডগোলের বিষয়ে বিস্তারিত কিছু বলছি না, একটা লাইন শুধু বলবো, কিন্তু এই বাক্যটি আপনাদের আমি একটুখানি শোনাতে চাই যদি সময় পাই। সীমানা সংক্রান্ত কথা হচ্ছে বলে আর কি। শেষ বাক্যটি এরকম হচ্ছে, মান্টো লিখছেন তখন, যখন পড়ে গেছে টোবাটেক সিং, একটা স্থান ছিল যা তা একটি ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে, একটা আইডেন্টিটি পেয়েছে সে, এবার সেই স্থানটাই আর একটা স্থানের উপরে পড়ে আছে, যে স্থানটার কোনো খবর নেই আসলে এখনো পর্যন্ত, সেই স্থানটা সত্যি সত্যি একটা নামহীন স্থানের উপরে পড়েছে। এইটে মাথায় রেখে মান্টো লিখছেন, উধর খারদার তারোं কি পিছে হিন্দুস্তান থা। এই খারদার কথাটা খুব ইন্টারেস্টিং। খারদারের বাংলা ট্রান্সলেশন করতে গিয়ে কেউ কেউ একটু স্বাধীনতা নিয়ে একটা হিংস্র তারকা খচিত, নক্ষত্র খচিত এরকম একটা বাংলা করেছেন।
আমি খুবই মার্জনা চেয়ে বলছি এখানে এই যে তারকা, এই তারকাটা কিন্তু তারকা অর্থে তারও নয়, তার, এইটা তার। খারদার, কেন এটা আমি এত নিশ্চিত করে বলছি? তার কারণ তার আগের বিশেষণটা হচ্ছে খারদার। খারদার মানে সাধারণভাবে কাঁটাওয়ালা যে তার, যা আমরা সীমান্তে দেখতে পাই, সেইটার সম্পর্কে বলতে গিয়ে খারদার এই শব্দটা ব্যবহার হয়। তো তারা সম্পর্কে প্রয়োগ করা কি যায় না? হ্যাঁ, ইন্টারপ্রিট করতে পারেন কেউ, সেটা পাঠক ওই তারা থেকে আর এক তারাই চলে যাওয়ার স্বাধীনতা তার আছে, কিন্তু অনুবাদক এইটা করতে গেলে একটু মুশকিল হওয়া। तो उधर खारदार तारों के पीछे हिंदुस्तान था, इधर वैसे ही तारों के, वैसे ही वही एक ही रकम तारों के पीछे पाकिस्तान, दरमियान में जमीन की उस टुकड़े पर जिसका कोई नाम नहीं था, टोबा टेक सिंह पड़ा था। এমনি সাধারণ বাক্য গঠনের চক্করে গিয়ে আমাদের মনে হতে পারে যে নাহি থা, তারপরে আবার পড়া থা, এইটা করলেন, এটা কিরকম একটা লাগছে কানে, মনে হতে পারে কারোর, কিন্তু সব কানে লাগা টাগার পরিস্থিতি এখন নেই। এই গল্পের যে নিস্পৃহতা অর্জন করেছেন মান্টো এখন, যাতে এমন মনে হবে যে খুব সাধারণ একটা খবর দিচ্ছেন এমন ভঙ্গি করে, পড়েছিল, পড়ে থাকলো, এই খবরটুকু দিয়ে উনি গল্প থেকে বিদায় নেবেন, যেন কথকও এই গল্পের পরের দৃশ্য পর্যন্ত থাকবার দুঃসাহসা দেখাবেন না, পড়েছিল এটা বলে উনি চলে যাবেন গল্প থেকে। তো ওই নাম না থাকা, নাম ছাড়া একটা ভূমির টুকরের উপরে যে পড়ে থাকা লোক, সেই লোকটা তখন আসলে এটা বলতে চাইলো সম্ভবত, মান্টোও এটা দেখালেন, যে একটা পাগলাগারদ থেকে আসা একদল লোক, তারা আবিষ্কার করছে যে এতকাল এই কয়েক বছর তারা একটা মোটামুটি সুস্থ জায়গার মধ্যে ছিল, রাতারাতি দুদেশের লোক দুপারে কি করে এত বড় সাইজের পাগলাগারদ বানিয়ে দিয়েছে। ওরা আসলে আমাদেরকে একটা পাগলাগারদে নিয়ে যাচ্ছে টেনে, এত লোক একসঙ্গে একটা পাগলাগারদ কি করে বানাতে পারে। এবং টোবা টেক সিং আসলে রিফিউজ করে শেষ পর্যন্ত, তার সুস্থতা ছেড়ে একটা অসুস্থতায়, একটা উন্মাদদের দুনিয়ায় প্রবেশ করতে। এইটা আসলে দাঁড়ায় শেষ পর্যন্ত। পাগলদের নিয়ে তো নানা রকম কাণ্ড কারখানা হয়েছে, গবেষণা হয়েছে, তর্ক তত্ত্ব চর্চাও হয়েছে। শ্রীকুমার এ বিষয়ে ওস্তাদ লোক, ও চর্চা করে, বিশেষ করে বাকিরাও নিশ্চয়ই করেন, আমার ওর সম্পর্কে দু এক লাইন জানা আছে বলে বললাম। ফুকো যে ধরনের সভ্যতা এবং পাগলামি সম্পর্কিত নানা ধরনের চমকপ্রদ কাণ্ড কারখানা করেছেন, তাতে উনি এইটা তো অনেক কথার ভিড়ে এই একখানা ছোট খুব জরুরি কথা তো বলবার চেষ্টা করছিলেন। সব কথা তাঁর আমরা নাও মানতে পারি, কিন্তু এই কথাটা খুব জরুরি, যে একটা রিজন সংক্রান্ত যে আমাদের আধুনিকদের ধারণা ক্রমশ একটা জায়গায় দাঁড়িয়েছে, তার বাইরে থাকা লোকজনকে আমরা উন্মাদ হিসেবে, ম্যাড হিসেবে আমরা চিহ্নিত করে তাদেরকে একটা কোটরের মধ্যে রাখবার চেষ্টা করি। সেসব চেষ্টা ঘটনা বহু বছর ধরে পৃথিবীতে হয়, ক্ষমতা এটা করে। এই কাহিনীর মধ্যেও, টোবা টেক সিংয়ের কাহিনীর মধ্যেও এও একটা পরত হতে পারে, হওয়া সম্ভব বিবেচনার, যে এই পাগলাগারদের মধ্যে আসলে সমস্ত আনরিজনকে আমরা পুরে দিয়েছি ভেবে, বাকি সমস্ত রিজনওয়ালারা যে সমস্ত তাণ্ডব করছিলেন আসলে হঠাৎ ছাড়া পেয়ে বা এই বিনিময় চক্রে এসে দাঁড়িয়ে, সেই আনরিজন, তথাকথিত বন্দি আনরিজন, সে এই এতদিন ধরে তথাকথিত উন্মুক্ত রিজনকে একটা খুব বেয়ারা ধরনের প্রশ্ন করে ফেলে। টোবা টেক সিং যে কারণে বহুদিন পর্যন্ত তার বয়নে, তার বিস্তারে, তার এত পাগলদের কাণ্ড কারখানা এবং তার শেষ চিৎকারে এবং তার মৃত্যুতে, এবং তাকে কোনো দিকে নিয়ে যাওয়া গেল না, তাকে ইন্ডিয়াতে, ভারতবর্ষে পাঠানো গেল না, পাকিস্তানেও রাখা গেল না, সে মাঝখানটায় থাকলো। এই কাহিনীটি বহু বছর ধরে তারপরে আমাদের পার্টিশন সংক্রান্ত কাহিনী, আমাদের বিচ্ছেদ, আমাদের আধুনিকতা, যা কিনা আসলে একটা বিরহিত, চিরবিরহিত, আমাদের গোটা আধুনিকতার মধ্যে এক ধরনের বিরহ ঢাকা পড়ে আছে, উপস্থিত, একে তাড়ানো যায় না, সরানো যায় না। আধুনিকতা আমাদের এমনই, ওটা পৃথিবীর অন্য প্রান্তের আধুনিকতার থেকে আলাদা, যে বিরহের একটা এসেনশিয়াল কম্পোনেন্ট, সেইটে তারপরের বহু বছর ধরে আমাদের ভাবুকদের, শিল্পীদের, কাহিনীকারদের, চলচ্চিত্রকারদের নানাভাবে আলোড়িত করে চলে। এই বিরহের হাত থেকে আমাদের কোনো মুক্তি নেই। আর এই প্রলয়ঙ্কর রিজন চর্চার যে তাণ্ডব আমাদের চারপাশে চলে, তাকে মাঝে মাঝে এই প্রশ্ন করবার দুঃসাহস টোবা টেক সিংয়ের মতন বিশান সিং
আসলে যার নাম, যেটার নামই আসলে হারিয়ে ফেলেছিল, নাম যার লুট হয়ে গিয়েছিল, যেমন আমাদের এখন মাঝে মাঝে অনেকের নাম লুট হয়ে যাচ্ছে, আমাদের চারপাশে যেরকমভাবে নানা ধরনের ছোট বড় মাঝারি সেজো মেজো রোগা চওড়া লম্বা সীমানা আমরা বইছি, সেই সীমানা তো শুধু এরকম একটা মানচিত্রে র্যাডক্লিফে তৈরি করা দাগের মধ্যেই শুধু আছে তা নয়, আমাদের মাথা থেকে পা অবধি নানা ধরনের সীমানা আমরা বইতেই থাকি। টোবাটেক সিংয়ের মধ্যে সেই সমস্ত বহমান সীমানা প্রতিদিন চেঞ্জ করতে থাকা তাদের পংক্তি লাইন এসবও তার মধ্যে ধরা আছে বলে টোবাটেক একটা মাল্টি ফ্যাসেটেড কাহিনী। যেমন সৃজিত বলছিলেন খুবই ঠিক, টিটওয়ালকে কুত্তা একটা ভয়ঙ্কর রকমের গল্প, যেখানে একটা ভাগ করতে করতে শেষ পর্যন্ত কুকুরকেও ভাগ করে ফেলতে হবে, পাকিস্তান কা কুত্তা আর হিন্দুস্তান কা কুত্তা, দুই পক্ষই তারপরে সেই কুকুরটাকে গুলি করে আমাদের আমাদের বলে চিৎকার করতে থাকে এবং তারপরে মেলে ফেলে। একজন বলে যাও তুমি শহীদ হয়ে গেলে, আর একজন বলে যে কুকুরের মৃত্যুই তো এরকমই হওয়ার কথা। দুই পক্ষের সৈন্যরা এসে সমস্ত কাণ্ড কারখানা করে। আমার আর 2 মিনিট সময় হবে? আচ্ছা, না আচ্ছা, আমি আরেকটি মাত্র গল্পের কথা প্রসঙ্গত এলো বলে উল্লেখ করি। যেমন সীমানা নিয়ে কথা হচ্ছিল, সীমানা কত রকমের হয়। মান্টোর গল্পে শুধু মানচিত্র এপার ওপার হিন্দু মুসলমান এ তো সীমানার কথা আছে, কিন্তু মানুষও কখনো তার মানুষতার সীমানা কিভাবে ছাপিয়ে চলে যায়, টপকে চলে যায় পশুর সীমানায়। পশু কথাটাও বলা এখানে ঠিক নয়, কারণ পশুরও বোধহয় সম্ভবত এই ধরনের সীমানার চক্র গণ্ডগোল থাকে না, কিন্তু অমানব একটা সীমানায় গিয়ে পৌঁছে যায়, এটা বলাই বরং ভালো। আমি একটা অন্য গল্পের কথা আপনাদেরকে একটুখানি বলি, টোবাটেক সিংয়ের সঙ্গে তার সম্পর্ক নেই, কিন্তু সেখানেও একরকম সীমানা আছে, মানুষের বোধের সীমানার গল্প। সেই গল্পটার নাম হচ্ছে গুরমুখ সিংকে ওয়াসিয়াত। ভয়ঙ্কর গল্প, 2 মিনিট লাগবে আমার গল্পটার মূল কথাটুকু বলতে। দাঙ্গা চলছে অমৃতসরে, ওই মান্টোর শহর অমৃতসর। দাঙ্গা শুরু হয়েছে, রিটায়ার্ড একজন জজ সাহেব সেই শহরের মধ্যে থাকেন, তার নাম মিয়া আব্দুল হাই। তিনি দাঙ্গা শুরু হয়ে যাওয়ার পরে শহরের এলাকা ছেড়ে তার বন্ধু বান্ধবেরা মুসলমান যারা ধর্মে তারা সব এদিক ওদিক চলে গেছেন। তিনি রিফিউজ করেছেন, যাবেন না, এখানেই থাকবেন। তিনি মোটামুটি মালপত্র খানিকটা মজুত করেছেন এবং অপেক্ষা করে আছেন, দিন কতক পার হয়ে গেলে মানুষ আবার ভদ্রসভ্য হয়ে যাবে, তারপরে দাঙ্গা থেমে যাবে, এখানেই থাকবো। একে একে সব চলে গেছে। রোজার দিন ছিল রমজান, আর কদিন পরে ঈদ আসবে, তিনি অপেক্ষা করে আছেন, ঈদ নিশ্চয়ই শেষ পর্যন্ত ঠিকভাবে কাটবে। তারপর ধীরে ধীরে ঈদ এলো, কিন্তু দাঙ্গা থামার কোনো লক্ষণ নেই, দাঙ্গা বাড়তেই থাকলো। সব আত্মীয় স্বজন চলে গেছে। বাড়িতে যে 70 বছর বয়স্ক একজন বন্ধু থাকতেন, তার নাম আকবর, সেও চলে গেছে। একটু বকাঝকা হয়েছিল, একটু তর্কাতর্কি হয় তার সঙ্গে, তার মেয়ে তাকে একটুখানি কড়া কথা শোনায়, সেও চলে গেছে। এমত অবস্থায় ঈদ এলো। আব্দুল হাই বসে রয়েছেন, তার পক্ষাঘাত হয়েছে, তিনি নড়তে পারেন না, প্যারালিসিস, এবং ঈদের চাঁদ দেখছেন ভোরবেলায়। যারা ঈদ সম্পর্কে একাদানা ধারণা আছে তারা বুঝবেন যে ঈদের দিন সকালবেলায় কন্যা সে প্রণাম করেছে, নমস্কার করেছে, সালাম দিয়েছে বাবাকে। তিনি হাসি মুখে, কথা বলতে পারেননি, মুখে একটুখানি ঘাড় নাড়িয়েছেন, গ্রিটিং যাকে বলে ঈদের, সেসব হয়েছে। এমত অবস্থায় হঠাৎ বাড়িতে একটা নক দরজায়। এই গল্প আপনাদের অনেকেরই জানা, 2-4 জন যদি থাকেন তাদের জন্যই বলছি, বলতেই ভালো লাগছে সেই কারণে বলছি। দরজায় নক হয়েছে, তাতে সবাই আতঙ্কিত, কে এলো? ঈদের দিন এরকম ভয় পাচ্ছে ন্যাচারালি, আবার ভাঙচুর করতে আসবে কিনা, দাঙ্গাবাজরা আসবে কিনা। তখন আব্দুল হাই তিনি তার মেয়েকে বলেন, দরজাটা খুলে দাও, গুরমুখ সিং এসেছে। তো মেয়ে বলে এবং তার ছেলে বলে, কি করে বুঝছো গুরমুখ সিং এসেছে? তো বাবা বলে, না, গুরমুখ সিং এসেছে, নিশ্চিত, যাও, কোনো ভয় করো না, খুলে দাও। গুরমুখ সিং ওদের বাড়িতে আসলে প্রতি বছর ঈদে আসতেন, সামাই নিয়ে আসতেন। কেন না, গুরমুখ সিংকে কোনো এক কালে এই জজ সাহেব তিনি একটা মামলায় বাঁচিয়ে দিয়েছিলেন। তাতে ভারী কৃতজ্ঞ গুরমুখ সিং প্রায় 10 বছর ধরে প্রত্যেক বছর ঈদে কৃতজ্ঞতা জানাতে, স্নেহ প্রীতি ভালোবাসা এ সমস্ত জানাতে তার বাড়িতে এসে উপস্থিত হতেন। তো গুরমুখ সিং এসেছেন এটা ভেবে দরজা খুলতে বলা হলো। তো গেলেন, মেয়ে এবং ছেলে। কে জিজ্ঞেস করেছেন, দরজার ফোকর দিয়ে দেখা যাচ্ছে না, গুরমুখ সিং নয়, তিনি তো বয়স্ক লোক, এ তো একটা ইয়াং যুবক। জিজ্ঞেস করলো, আপনি কে? বলে, আমার নাম সন্তোষ। সন্তোষী ধরলাম। আপনি কে? না, আমি গুরমুখ সিং এর বড় ছেলে, বাবা মাসখানেক হলো মারা গেছেন, আমি বাবার একটা শেষ ইচ্ছা পূরণ করবার জন্য এসেছি। কি শেষ ইচ্ছা? না, বাবা বলেছিলেন যে ঈদের দিন আমি 10 বছর ধরে এই বাড়িতে এক সামাই নিয়ে যাই, আমি মারা গেলেও যেন তুমি এই সামাই যেন ঈদের দিন নিয়ে যেও। তো বাবার সেই শেষ ইচ্ছা, ওয়াসিয়াত
যাকে বলে, সেটা আমি পূরণ করতে এসেছি আপনাদের জন্য সময় নিয়ে। গল্পের পাঠক এখানে খুবই চমকিত হবেন। মানুষ শেষ পর্যন্ত এরকম পারে, দাঙ্গা বিধ্বস্ত এলাকা, শুনশান, খাঁখা, কেউ কোথাও নেই। কোনো এক গুরমুখ সিং, যার কিছুটা উপকার হয়েছিল, তিনি এসেছেন স্মরণ করতে এই দাঙ্গা পীড়িত এলাকার মধ্যে দিয়ে সময় দিতে। দরজা খোলা হলো, সময় দেওয়া হলো, কৃতজ্ঞতা জানানো হলো, বলা হলো যে ধন্যবাদ, আপনি এসেছেন, আমরা খুবই খুশি, এ সমস্ত ইত্যাকার কথাবার্তা হলো। পক্ষাঘাত হয়েছে তা জানানো হলো সন্তোষকে। সন্তোষ বললেন খুব দুঃখের কথা, বাবা শুনলে খুব কষ্ট পেতেন, যাই হোক তিনি তো মারা গেছেন, আপনারা ভালো থাকুন, ইত্যাদি ইত্যাদি। দরজা বন্ধ, তিনি চলে গেলেন। গল্প ফুরিয়ে যেতে পারতো এখানে, খুব আশা করে রাখা আমাদের, কিন্তু মান্টো তো নিষ্ঠুর, তিনি একটা সীমানার গল্পও বলবেন এইখানে। মান্টো তারপরের আরও 5-7 লাইন লিখবেন। সেই লেখাতে মান্টো লিখবেন যে দরজা বন্ধ হয়ে যাওয়ার পর সন্তোষ যখন চলে যাচ্ছে, হঠাৎ তার চারপাশ থেকে 4 জন কাপড়ে মুখ বাঁধা লোক এসে উপস্থিত হলো, এবং তারপর তারা জিজ্ঞেস করলো, হয়ে গেছে, কাজ মিটে গেছে? সন্তোষ বলল, হ্যাঁ, কাজ মিটে গেছে। তখন সেই 4 জন লোক বলল, তাহলে এবার আমরা যাই, আব্দুল হায়ের বাড়ি জ্বালিয়ে দিই। সন্তোষ আর কোনো দিকে না তাকিয়ে বললো, এবার যা ইচ্ছা করো, বলে হেঁটে চলে গেল সে। এইখানে গল্প শেষ হলো। এতক্ষণ পর্যন্ত আমি পাঠক আমরা ভাবছিলাম যে 10 বছরের এই ঘটনা, দাঙ্গা উপেক্ষা করে একজন মানুষ এসে এটা করছেন। তার খানিক বাদে দেখা গেল না, তা নয় সবটা। বাবার ওয়াসিয়াত পূর্ণ করাটা সন্তোষের মূল উদ্দেশ্য ছিল, সেটা হয়েছে। তারপর সন্তোষ আর দেখতে রাজি নয়। তারপর কি হলো আমরা জানি না, গল্প ওখানে ছেড়ে আমাদের চলে যায়। বারবার এটা ঘটনা ঘটে। ওই সীমানার কাছে এসে মান্টো হঠাৎ কথা থামিয়ে দেন। এইখানে মানুষ, এরপরে কে আমি জানি না, সে মানুষ নয়, হয়তো অন্য কোনো জীব। এইরকমভাবেও একরকমের সীমানা গল্পের মধ্যে মান্টো বারবার দাঁড় করাতে যান। এই যে মান্টো করাচি চলে গেছিলেন চুক্তায়, তারপরে রাগ করেছিলেন বন্ধু, কেন তুমি চলে গেলে, চিঠি লিখেছেন, তার উত্তর দিয়েছেন মান্টো। আসলে মান্টো সীমানা বইছিলেন ভেতরে ভেতরে, স্বীকার করছিলেন না, অনেক দিন ধরে চলে গিয়েছিলেন। শেষ পর্যন্ত সীমানা ফুটে বেরিয়েছিল তার ত্বক ভেদ করে, চৈতন্য ভেদ করে। আর এক ভদ্রলোক ওই পার থেকে, ওই সীমানার কারণেই এই পারে চলে এসেছিলেন, তার নাম সাহির লুধিয়ানভি। মান্টো যেমন এপার থেকে ওপারে চলে গিয়েছিলেন, লুধিয়ানভি সেরকম, সাহির সেরকম। তিনিও চলচ্চিত্রের জগতের লোক বটে, কবিও বটে বড়। তিনি ওপারে না থাকতে পেরে ওই সীমানাকে অস্বীকার করে তিনি এপারে চলে এসেছিলেন। এরকম যাতায়াত চলে, সীমানা জেগে জেগে থাকে কাঁটার মতো বেঁধে। আমাদের গোটা আধুনিকতাই, উপমহাদেশের গোটা আধুনিকতা সীমানা কণ্টকিত। থ্যাংক ইউ। চমৎকার বললে, আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। কিন্তু যে কথাটা উঠেই গেল সেটা হচ্ছে যে লুট তো হচ্ছেই, লুট হয়, লুট হতেই থাকে। কিন্তু কাফিদা যে কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত দিয়ে গেল, সেইটা হচ্ছে যে যারা আছেন বন্ধুরা, দেশ আর রাষ্ট্র এক নয়। দেশ আমাদের দেশ, দেশ ভোলা যায় না। আর যখন রাষ্ট্র দেশকে ক্রমাগত গ্রাস করতে থাকে, তখন এরকম পাগলামি পেয়ে বসে। এক ধরনের একটা ফ্রেঞ্জি, একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যখন পাগলকে এপারে নিয়ে আসা ট্রাক ভাড়া কে দেবে আর ওপারে নিয়ে যাওয়ার ট্রাক ভাড়া কে দেবে, তাই নিয়ে আমরা আলোচনা করি। সৃজিতের ছবিতেও আছে, সেখানে সৃজিত বলুন যে ওই খুঁটি পোঁতার পয়সা কে দেবে, সেটা কে দেবে। আর ফুকোর কথা বলতে যেটা মনে পড়লো, যে কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ একজন অফিসার, উনি ফুকোর খুব ভক্ত ছিলেন, তার নাম প্রবীর রায়চৌধুরী। উনি 22শে শ্রাবণ বলে একটি ছবিতে অভিজিৎ পাকড়াশিকে বলেছিলেন যে কে পাগল আর কে পাগল না ডিপেন্ড করছে তুমি পাগলাগারদের কোন দিকে আছো তার উপর। সো ওটা হঠাৎ টাক করে মনে পড়ে গেল। আমি যশোধরা দিদির কাছে যাব। মান্টোর গল্পে আমরা একটু টোবা টেক্সিং থেকে একটু বাইরে গিয়ে একটু অন্যরকম সীমানার কথা বলতে চাইছি এবার। যশোধরাদি, মান্টোর গল্পে যে নারী চরিত্ররা আসেন, সেই নারী চরিত্ররা সবসময়ই সমাজের তথাকথিত মূল ধারা থেকে একটু দূরে থাকা, প্রান্তিক, যৌনকর্মী, এই ধরনের নারী চরিত্র আসে। আমি গোটা কয়েক গল্পের কথা আপনাকে একটু বলার চেষ্টা করছি। কালী সালোয়ার যেমন, সেই মেয়েটি সুলতানা,
সে থাকে এখন, মানে গল্প যখন শুরু হচ্ছে, আম্বালা থেকে এসে সে থাকে দিল্লিতে কোথাও একটা, যার কাছে একটা রেল স্টেশন আছে, এবং বোঝাই যাচ্ছে যে শহর থেকে বাইরে, যেমন পাগলাগারদ শহর থেকে বাইরে থাকে, তেমনি বেশ্যালয়ও শহর থেকে বাইরে থাকে। এই বাইরে থাকা জায়গাটা মান্টো খুব অদ্ভুতভাবে চিনিয়েছেন। ওদের যে কোয়ার্টারগুলো, যে ঘরগুলো, কোয়ার্টারই লেখা হয় ওখানে, তো ইংরেজিতেও তাই দেখেছি বলেই মনে হচ্ছে আমার, আমি তো উর্দু পড়তে পারি না। তো সেখানে হীরা যে, তার যে ঘরটা, তার নিচের যে দোকানটা, সেটা একটা লন্ড্রি। হ্যাঁ, এরকম অদ্ভুত কন্ট্রাস্ট তৈরি করে ওই দোকানগুলো এবং ওপরে তাদের ঘর। কালি সালোয়ারের সুলতানা বলুন, বু গল্পে যে মেয়েটি, সেও একজন প্রান্তবাসী মেয়ে, যাকে সে প্রথম, যার জন্যই গোটা গল্পটা তৈরি হয়। আর একটা গল্প আমার খুব ইন্টারেস্টিং লাগে, তার নাম লাইসেন্স। টাঙ্গা চালাতো, মেয়েটির নাম নিতা। তো সে, এখানে নারী পুরুষেরও তো একটা সীমা আছে। লাইসেন্স গল্পে যে নিতা, সে যখন নিজে টাঙ্গা চালাতে গেল নানা রকম জায়গায়, তাকে টাঙ্গা চালাবার অনুমতিটাই দেওয়া হলো না। দেহ ব্যবসা করার অনুমতিটা কিন্তু দেহ ব্যবসা করার একেবারে অনুমতিটা শেষ লাইনে এসে এক ওইখানে কথায়। একটা মানে একদম অ্যাবসার্ড জায়গাতে উনি ঠেলে দেন পাঠককে, এবং একদম শেষ লাইনে বলা হয় যে টাঙ্গা চালানোর লাইসেন্সও পায়নি, কোথায় কিন্তু দেহ বসো, ব্যবসা করার কোথায় লাইসেন্স বসো। পেয়েছে। আপনি এই জায়গাটা নিয়ে যদি একটু বলেন যে মান্টোর গল্পে নারী পুরুষের সীমানাটা কত দূর কিভাবে কাজ করেছে। আসলে মান্টো, আমরা যখন স্কুল লাইফে কেউ আমাদের হাতে বইটি ধরিয়ে দিয়েছে, প্রায় ওই ব্যাগের ভেতর থেকে বোমা বের করার মতোই, কেউ চালান করে দিয়েছে শেষ বেঞ্চে বসে, তখন একটা বিস্ফোরণের মতো মান্টো আছড়ে পড়েছিলেন বোধহয় আমাদের কাছে। এখন মুশকিলটা হলো যে আজকের মুহূর্তে দাঁড়িয়ে আমি যখন বলবো বলে ভাবছি, তখন আমি দেখছি যে আমাদের ছোটবেলায় যেগুলোকে আমরা গল্পের বইয়ের ঘটনা ভাবতাম, সেগুলো এখন আমাদের চারপাশে ঘটছে। এবং আমি আমার জীবনেরই কিছু গল্প লাস্টে বলবো আজকের শেষে। কৃষ্ণচন্দ্র বলেছিলেন যে মান্টো সমস্ত কোমলতা ও মিষ্টতাকে ধাক্কা দিয়ে লেখা থেকে বার করে দিয়েছে। সালা নিকাল যা জিন্দেগি বড়া কঠিন, এরকম ভাবে মান্টো জোর করে মিষ্টতাকে বার করে দিয়েছেন নিজের লেখা থেকে। তার মনোভঙ্গিটাই হচ্ছে হিচড়ে টেনে নিজেকে নিয়ে যাওয়ার। অবশ্যই মেয়েদের কথায় আসছি, আমি একটু মান্টোর সম্বন্ধে যেটুকু আমার পড়া সেটা বলি। যে একটা জায়গায় তিনি বলছেন স্বরাজের জন্য লেখাতে, যে খোদার নামে মানুষকে মানুষ হিসেবে থাকতে দাও। বারবার বলছেন যে পৃথিবীতে এত সংস্কারক জন্মেছে যে মানুষ তাদের উপদেশ ভুলে গিয়ে শুধু তাদের সুতো, দড়ি, বালা, বগলের চুল এইগুলো নিয়ে থাকে। মানে মানুষকে ভগবান বানানোর যে খেলাটা, মান্টো সেটার বিরুদ্ধে ছিলেন। এবং তার ফলে তিনি বোধহয় তাকে সর্বক্ষণ অশ্লীল বলে দাগিয়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে কেস হচ্ছে, তাকে মানে তার নিজের যে প্রান্তিকতা, যেটা আপনারা এতক্ষণ এত চমৎকারভাবে বলেছেন, তার জীবনটাকে আর রিপিট করার কোনো মানে নেই, কারণ তিনি নিজেই আসলে একজন প্রান্তিক মানুষ। তিনি গিয়ে পড়লেন এমন একটা ঐতিহাসিক মুহূর্তে যখন নাকি সত্যি করেই মানুষ প্রান্তিক হয়ে যাচ্ছে, কারণ মানুষকে তখন দাগিয়ে দেওয়া হচ্ছে যে তুমি এদিকের না ওদিকের। তাকে তার আইডেন্টিটি বাইরে থেকে আরোপিত কিছু আইডেন্টিটি দিয়ে তাকে ঠিক করানো হচ্ছে যে তুমি কোথায় যাবে। এবং আমি আজকে আমার এত এই কেসিসি বৈঠকখানাকে আমার ধন্যবাদ, চন্দ্রিলদের ধন্যবাদ, এরকম একটি ভীষণভাবে সমসাময়িক বিষয়কে তারা তুলে এনেছেন যে আলোচনা সভায়। আমি সেজন্যই আজকে 3-4টি আলোচনা আগেই এসেছি, মানে আমি প্রথম দিক থেকেই শুনছিলাম। আজকে এই আলোচনায় শুনলাম যে সেই সময় সরকারি কর্মচারীদের একটা কাজ ছিল পেন্সিল ভাগ করা। মানে কোন সরকার কটা পেন্সিল পাবে, সরকারি দপ্তরগুলো তো ভাগ হচ্ছে। এবং একজন চিঠি লিখে জানতে চেয়েছেন কর্তৃপক্ষের কাছে যে পেন্সিল তো ভাগ করলাম, এবার একটা পেন্সিলকে কি আমি দুভাগে ভাগ করে পাঠাবো, নাকি আমি ভারত যতটা ভূখণ্ড আর পাকিস্তান যতটা ভূখণ্ড সেই অনুপাতে ভাগ করে পাঠাবো। তো আমরা একটা অ্যাবসার্ড জিনিসের মধ্যে দিয়ে এসেছি 47 সালে, এবং 47 থেকে ওই 48, 49, 50। এবার আমি একদম ব্যক্তিগত জায়গায় আসি। আমাকে আমার মাসি বলেছিলেন যে আসলে 3 বছর তো আমাদের পুজোয় কোনো জামা কাপড় হয়নি, কারণ 3 বছর পর পর আমাদের দাদু, ঠাকুমা, ঠাকুরদা মারা গেলেন। তো
একবারও আমার মাসি বলেননি যে দেশভাগের ট্রমার জন্য তারা মারা গেছেন। তাদের সবারই বয়স ছিল 60-এর কোঠা এবং তারা সবাই সোকল অসুস্থতায় মারা গেছেন। তারা যে হৃদয় ভঙ্গের জন্য মারা গেছেন, তারা যে বিশ্বাস ভঙ্গের জন্য মারা গেছেন, সেটা আমি এখন বুঝতে পেরেছি। কারণ ওই কথাটার মধ্যে খুব নিরুদ্বিগ্নভাবে বলেছিলেন যে তখন তো পুজোয় কাপড় হতো না, সারা বছরই কোনো কাপড়ই হতো না যদি বাড়িতে কেউ মারা যেতেন। 3 বছর আমাদের পরপর কোনো কাপড় জামা হয়নি, কারণ না দাদু দিদারা মারা গেছেন। এবার এইখানে যখন আমি মান্টোর এই গল্প নিয়ে আলোচনা শুনছি, আজকে একটু আগে জয় গোস্বামী যখন বললেন যে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতায় একটা সম্পূর্ণ অর্থহীন কথা বলছে মানুষ, উনি সেই উল্লেখটা করলেন যে সুভাষ মুখোপাধ্যায় দেখাচ্ছেন যে একজন খেটে খাওয়া মানুষের মুখ দিয়ে কী ধরনের কথা আসে। বা একটা মার্কিন, যখন আমি ব্লুজ গান শুনি, আমি জানি যে শ্রমজীবী মানুষরা হেই হু করে একটা লোহার পিটছে বা রেল লাইন পাচ্ছে, তাদের ওই যে শব্দগুলো সেগুলো ব্লুজ গানের মধ্যে লিরিক হিসেবে ঢুকে যাচ্ছে। মান্টো কিন্তু এই টোবাটেক সিংয়ের মুখে, মানে বিশান সিংয়ের মুখে একটা ওরকম অর্থহীন ফ্রেজ বসিয়েছিলেন, উপর দি গুড়গুড় দি, অ্যানেক্স দি, বেড়িয়ানা দি, মুং দি, ডাল দি, পাকিস্তান হিন্দুস্তান দি, দুরপিটে মুন। দুরপিটে মুন মানে হচ্ছে গো টু হেল, আমি যেটুকু গুগল থেকে জানলাম। কিন্তু উপর দি গুড়গুড় দি কোনো মানে হচ্ছে না। অ্যানেক্স হচ্ছে ও যে অ্যানেক্স উইংটাতে থাকতো। এবং বিশান সিং কিন্তু অত্যন্ত শান্ত একজন পাগল ছিল, মানে উন্মাদাগারের সবচেয়ে নিরীহ গোছের পাগল বলেই মান্টো তাকে বলছেন। এবং শুরুতে এইসব অদ্ভুত পাগলদের কথা বলছেন। একজন গাছে চড়ে থাকতো, সে বলতো আমি ঈশ্বর, আমি সিদ্ধান্ত নেব কোন গ্রাম কোন দিকে যাবে। এরকম এক একজন পাগল এক এক রকম, কেউ মারপিট করে, কেউ ঝগড়া করে। তার কাছেও বিশান সিং গিয়েছিল যে একটা রোয়েদার তুমি হ্যাঁ, দাও যে হ্যাঁ, কোন হ্যাঁ। দিকে, শেষে বিরক্ত হয়ে এবং বললো বলছে, তুমি আমার আসলে গ্রামটা কোথায় তুমি আসলে পড়লো? মুসলমানের খোদা, তুমি আমাদের কেউ না, শিখদের হ্যাঁ, নও। হ্যাঁ, তুমি শিখদের খোদা নও, তুমি মুসলমানের খোদা। আমার গ্রামটা কোথায়, এটাই ছিল বিশান সিং এর প্রশ্ন। প্রশ্ন করতে 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 ও একেবারে চূড়ান্ত উন্মাদ দশায় পৌঁছে যাচ্ছে। আর সারাক্ষণ এই শব্দগুলো বলছে যেগুলোর কোনো অর্থ নেই। একটু আগে এই কথাটা হচ্ছিল, সেই জন্যই আমি এখানে যারা বসে আছেন অনেকেই শুনেছেন যে মানুষ যখন আনন্দে চিৎকার করে ওঠে আহা বলে, আবার ভীষণ কষ্টে উফ বলে ওঠে, ঠিক সেরকমই মানুষের বিভ্রান্তি বা একটা চূড়ান্ত অ্যাবসার্ড ঘটনার সামনে পড়ে তার মুখ দিয়ে কিছু শব্দ বেরিয়ে আসে। তো আমাদের এই যে আপনি বললেন, মেয়েদের তো একটা সবসময়ই তারা বর্ডারে থাকে, এই কথা শুরু করলে 3 ঘন্টা লেগে যাবে। মেয়েরা প্রথমত তাদের ছোটবেলায় আমি নিজের মুখে শুনেছি বলতে, দাদু, বিহারের এক দাদু বলছেন ঘর মে জঞ্জাল জমা হো গিয়া, মেয়েটির সামনেই বলা হচ্ছে। সে ছোটবেলায় বড় হচ্ছে শুনতে শুনতে যে তুমি একটি জঞ্জাল এবং তোমাকে কাউকে বিয়ে দিয়ে আমায় পার করাতে হবে এবং তার জন্য প্রচুর টাকা লাগবে। আমাদের বাঙালি ঘরে সেভাবে বলা হয়নি, খুব পড়াশুনো শেখানো হয়েছে, কিন্তু তারপর আলটিমেটলি বাড়ি থেকে বেরোনোর সময় তো ভাই বা দাদা না থাকলে কি করে তুই একা বেরোবি, বা বাড়িতে তুমি অফিস থেকে ফিরে প্রথম চাটা তো তোমাকেই করতে হবে, চুন্নিটা নামিয়ে রেখে প্রথমেই রান্নাঘরে ঢুকে যাও, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। মূলত ব্যাপারটা হলো যে মেয়েরা তাদের সংসার, তাদের বাড়ি কোনোদিন খুঁজে পায় না, এটা বহু চর্চিত কথা। তারা সবসময় বর্ডারে থাকে, তারা না বাপের বাড়ির না শ্বশুর বাড়ির। মান্টো লিখছেন সেই একই, মানে এটা কীরকম উপর্যুপরি 3টে লেয়ার্ড, ওই আপনারা যেরকম আজকাল ক্যাফেতে গিয়ে 3টে লেয়ার্ড স্যান্ডউইচ খান না, ওরকম ব্যাপারটা। মানে মান্টোর নিজের বিপন্নতা, তার সঙ্গে দেশভাগের বিপন্নতা, তার সঙ্গে এই প্রান্তিক চরিত্রগুলোর ব্যক্তিগত বিপন্নতাগুলোও তিনি চাপিয়ে 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 একটা জিনিস আমাদের দিচ্ছেন। এবং গোটাটা জুড়েই তিনি যেটা দেখাচ্ছেন সেটা কিন্তু আমাদের ছোটবেলার পড়া গল্প বই নয়, সেটা আজকেও আছে, এই মুহূর্তেও আমাদের মধ্যে আছে। আজকে যখন রাষ্ট্রের কথা হয়, একেবারেই খুব মানে শান্ত নিরীহ কথা বলছি, আমরা দেখি যে মানে এর মধ্যে কোনো রাজনীতি কেউ খুঁজবেন না, আমরা দেখি যে আমি ব্যক্তি এবং রাষ্ট্র কোথাও একটা বনাম হয়ে যাচ্ছি আমরা ক্রমশ। রাষ্ট্র আমার বা রাষ্ট্রের আমি থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছে। দুটো আলাদা, আমি বা যেরকম ভাগ হয়ে যায়, দুটো আলাদা ভাগ হয়ে গেলাম। আমি দেখছি দাঁড়িয়ে আছি অত্যন্ত নিরস্ত্র এবং আমার কোনো ক্ষমতা নেই, আর আমার সামনে রাষ্ট্র দাঁড়িয়ে আছে তার সমস্ত যন্ত্র নিয়ে, তার সমস্ত ক্ষমতা নিয়ে, তার সমস্ত শক্তি নিয়ে, এবং সে আমাকে বলছে কাগজ দেখাও।
সে আমাকে বলছে টেম্পারেচার দেখাও। আমার নিজের অভিজ্ঞতা হয়েছে, কোভিড কালে প্রথম লকডাউনে উড়িষ্যায় আমি পোস্টেড ছিলাম, সেখান থেকে কলকাতায় পোস্টিং হয়েছিল অনেক কষ্টে, অনেক লেখালেখির পর। 2 মাস একা একটি বাড়িতে থাকার পর এবং অনলাইনে অফিস করার পর আমার হেড অফিস আমাকে বলে, ঠিক আছে তোমায় আবার এক কাগজ নিকলা, কলকাতায় তোমায় পোস্টিং করা হইল। কলকাতায় পোস্টিং করা হইলর পর কি কেউ বলতে পারছে না, কারণ তখন ফুল লকডাউন। উড়িষ্যার খবরের কাগজে লেখা হচ্ছে যে বেঙ্গল থেকে যারা আসছে তারা কোভিড নিয়ে আসছে, আর বেঙ্গলে লেখা হচ্ছে যে উড়িষ্যা থেকে যারা আসছে তারা কোভিড নিয়ে আসছে। আমি চিফ সেক্রেটারির ফোন নাম্বার জোগাড় করে ফ্র্যান্টিক্যালি ফোন করে যাচ্ছি, আলটিমেটলি আবার একটি কাগজ দিল রাষ্ট্র আমাকে। সেটাই বলা হলো যে এত নম্বর গাড়িতে চেপে আপনি বর্ডার ক্রস করতে পারেন। এই যে অনুমতিটা জোগাড় করতে আমার 1.5 মাস প্রায় কাটলো, এবং সেই প্রতিদিন বিনিদ্র রজনী এখন খুব আমার নিজেরই হাসির গল্প বলে মনে হয়। আমি যদি লিখি এটা হাসির গল্প হিসেবেই লিখবো, কিন্তু এই যে অ্যাবসার্ডিটি, যে একটা ভয়ঙ্কর জিনিসের মধ্যে দিয়ে যাওয়ার পর সেটা একটা হাসির গল্প হয়ে যায়, এটাও আমাদের সময়ের একটা পহেচান আমি বলবো। এবং আমাকে তখন পার হতে হলো একটা ক্যাম্প, সেখানে আমাকে দাঁড় করানো হলো চূড়ান্ত রোদের মধ্যে, প্রতিটি গাড়িকে দাঁড় করানো হচ্ছে এবং লোকেদের দাঁড় করিয়ে চূড়ান্ত রোদের মধ্যে রেখে তারপর একটা ছায়াচ্ছন্ন ছোট্ট জায়গার মধ্যে একটা ল্যাপটপ রেখে সেখানে নাম তোলা, এখন তো তালিকায় নাম তোলাটা খুব ইম্পর্টেন্ট, নাম তোলা হচ্ছে। এবং আমার কপালে একটি থার্মোমিটার ধরলেন একজন অত্যন্ত রাগী নার্স, তার সারাদিন এই কাজ করতে হচ্ছে, এবং ধরেই বললেন যে টেম্পারেচার তো বেশি আসছে আপনাকে তো ছাড়া যাবে না, যান ছায়ায় দাঁড়িয়ে থাকুন 10 মিনিট। 10 মিনিট ছায়ায় দাঁড়িয়ে আছি, পুরো ঘাম দরদর করে, আবার ফিরে এলাম, না এখনো ঠান্ডা হয়নি, আবার 10 মিনিট দাঁড়িয়ে থাকুন। এরমভাবে গুচ্ছ গুচ্ছ লোক আসছে, তাদের রোদ্দুরে লাইন দিতে হচ্ছে। আজকেও কাগজ খুলে আমি দেখছি মানুষ রোদ্দুরেই লাইন দিচ্ছে। একই জিনিস রাষ্ট্র নানা রূপে, বহু রূপে সম্মুখে তোমার, নানাভাবে আমাদের হয় টেম্পারেচার দেখছে, নয় ব্যাংকে টাকা আছে কিনা দেখছে, নয় দেখছে যে আমি কোথায় জন্মেছি, আমি কোন বর্ডারের, আমি এদিক থেকে ওদিকে এসেছি কিনা, আমি ওদিক থেকে এদিকে গেছি কিনা, এই পুরো জিনিসটা আমাদের চলছে। এবং এই জন্যই আমার মনে হয় আজকে আমাদের জর্জ অরওয়েল পড়া খুব জরুরি, মানে আমাদের পুনঃপাঠ এত বেশি জরুরি হয়ে যাচ্ছে, কারণ আমরা পুরনো লেখাগুলোতে আবার খুঁজে পাচ্ছি যে ঠিক যা আমরা চারপাশে দেখছি সেটাই। এবং মান্টোর এই গল্পটা যেহেতু এই অনুষ্ঠানটায় আমি আসবো, আমি আবার পড়লাম এবং তখন আমি বুঝলাম যে এটা তো ওই সময়ের গল্প নয়, এটা তো আমাদের সময়ের গল্প। এবং মান্টোর প্রায় প্রতিটা লেখাই মনে হয় যে আমাদের সময়ের গল্প। এবং এই যে মানসিক হাসপাতাল, এটা সত্যি তো একটা প্রতীক হয়ে যায়, শেষ অবধি বাইরেটাই আসলে মানসিক হাসপাতাল হয়ে যায়, ভেতরের মানুষগুলো হচ্ছে অত্যন্ত স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ, এবং তারা জানতে চাইছে যে আমি কোথায় থাকব, আমার কি গতি হবে। এই প্রশ্নটা আমাদের আজকে সবার। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষে এসে পৌঁছেছি। যে কথাটা সবার মুখ থেকেই ঘুরে ফিরে এলো, দেখুন কলকাতায় বৈশাখ মাস, খুব গরম, গোটা দুনিয়াতে যে বিরাট কিছু বসন্তের হাওয়া বইছে এমনটাও নয়। এই মান্টোর গল্প, মান্টোর সীমানা ধারণা, এই সমস্ত কিছু নিয়ে যদি দুনিয়ার একটু খোঁজ খবর আমরা রাখি, সীমানা নতুন করে তৈরি করা, রিকনস্ট্রাকশন, কোনো দেশ পৃথিবীর ম্যাপ থেকে মুছে যাওয়া, এ সমস্ত ঘটনা কিন্তু এখনও বন্ধ হয়নি, চলছে। মান্টোর গল্পের প্রাসঙ্গিকতাও যেভাবে যশোধরাদি বললেন যে গল্পটা লেখা হয়েছে তো প্রায় 70 বছর আগে, কিন্তু আজও সেটা আমাদের একেবারে কন্টেম্পোরারি একটা গল্প বলে মনে হচ্ছে। আমি একটা কথা বলে আজকের এই অনুষ্ঠানটা শেষ করব। মান্টো মারা যাবার আগে একটা এপিটাফ লিখে গিয়েছিলেন, এটা চমৎকার কয়েকটা লাইন। সেখানে উনি বলেছিলেন, এখানে কবরস্থ হয়ে আছে, মানে বাংলা করলে এরকম হয়, এখানে কবরস্থ হয়ে আছে সাদাত হাসান মান্টো, গল্প লেখার যাবতীয় কৌশল এবং রহস্য নিয়ে। পরের লাইনে ছিল, সে টন টন মাটির নিচে শুয়ে ভাবছে কে বেশি ভালো গল্প লেখে, মান্টো নিজে না খোদা। প্রশ্নটুকু থাক, ধন্যবাদ।